আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি 53 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকের ইন্ডেক্স নিয়ে কথা বলবো। আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলবো। আগামীকালকের জন্য ওয়াচ লিস্টটা দিয়ে দেব। এর বাইরে শুল্ক নিয়ে, মতন স্পিনিং নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে কথা বলতে চাচ্ছি। আপনাদের আলাদাভাবে আরও কিছু কথা বলতে চাচ্ছি। এখন থেকে ইউটিউবে একটাই ভিডিও যাবে, তো সুতরাং একটু সময় দিতে হবে। আজকে রাতে আর কোনো ভিডিও হবে না। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে তারপর বিনিয়োগ করবেন। এর বাহিরে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন এনটিপি দিয়ে 1 মাসের জন্য। যেহেতু মাস শেষ, আগামী মাসের জন্য একটা সুযোগ আছে যে মাসের 1 তারিখে আপনারা জয়েন করতে পারেন। এর বাইরে হাতে লেখা একটা বই আছে, নতুন বিনিয়োগকারী যারা তারা সংগ্রহ রাখতে পারেন। নতুন, বিশেষ করে 1-2 বছর বা 3 বছর যারা মার্কেটে আসছেন একেবারে, তাদের জন্য এই বইটা খুবই হেল্পফুল, খুবই সহযোগিতা পরায়ণ হতে পারে বলে আমি মনে করি। তো প্রথমে আজকের ইন্ডেক্স নিয়ে বলি। 53 পয়েন্ট প্লাস, 743 কোটি টাকার লেনদেন। টেকনিক্যাল ভিউগুলো একটু আলোচনা করব। অ্যাডভান্স 249টা, ডিক্লাইন 65, আনচেঞ্জ 77টা। টপে যদি বলি রহিম টেক্সটাইল, সালভো কেমিক্যাল, সাউথ ইস্ট ব্যাংক, সাবকো স্পিনিং, উত্তরা ফাইন্যান্স। এর মধ্যে আমি যদি বলি রহিম টেক্সটাইল এবং রহিমা ফুড, এরা মোটামুটি ভালো করতেছে। দূর থেকে দেখাটাই সুন্দর আমার মতে। আর সাউথ ইস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক আজকে হল্টেড হওয়ার অন্যতম কারণ, ব্যাংক সেক্টর আজকে হল্টেড হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই শেয়ারটা তার 168% ইপিএস বৃদ্ধি পেয়েছে। সেটা বিগত বছরের তুলনায়, ব্যাপারটা এমন না যে অনেক ভালো করছে, বিগত বছরের তুলনায় ভালো করছে, সেজন্য আজকে শেয়ারটা ভালো করছে। লুজারে যদি আমি বলি মিডল্যান্ড ব্যাংক, এসিএমএল, লেকচার ফান্ড, ফরেস্ট ফাইন্যান্স, এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকটা এখন যেখানে আছে এখানে পজিটিভভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন, এখন ঠিক যেখানে আছে এখানে। আর মিডল্যান্ড ব্যাংক, এটা তো আপনারা জানেন কী টাইপের স্টক, অনেক বেশি স্পট মানির প্রভাবযুক্ত এই স্টকটাতে আছে। এই ধরনের স্টকে এখন বর্ষাকাল চলে না, মানে এই বৃষ্টি রোদ, প্রতি মুহূর্তে একটা আপনাদেরকে অস্বস্তির মধ্যে রাখে। ট্রেডিং স্টকগুলো এমনই, আপনার সাথে কি হবে আপনি জানেন না। ইন্ডেক্সের ভলিউম, যে ট্রেডিং স্টক এন্ট্রি নেবেন সে, তার ভলিউম, তার কোনো নিউজ আছে কি না, এই সমস্ত কিছু টোটাল প্যাকেজ ট্রেডিং স্টকের ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রে কতটুকু সাকসেস হতে পারে সময়ের দাবি রাখে। ভ্যালুতে যদি বলি যমুনা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা নিয়ে কথা বলবো, মেঘনা পেট্রোলিয়াম, সিপাল। যারা আমার ফেড গ্রুপে আছেন তারা নিশ্চয়ই মেঘনা পেট্রোলিয়াম এবং স্কয়ার ফার্মা সম্পর্কে তারা জানেন পরিস্থিতিটা কী। আমি যদি বলি যমুনা ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, ডিএসএসএল, ব্যাংক এশিয়া, ড্রাগন সোয়েটার। এখানে ভলিউমটা এই যে 743 কোটি টাকা বলবো, এই কাজটা প্রত্যেক দিন করা হয়। ব্যাংকগুলোকে নিয়ে আসা হয় ভলিউমে, কিন্তু প্রাইস বাড়ে না। আমি আজকে একটা ব্যাংক খুব ভালোভাবে লক্ষ্য করছিলাম, যে ওই ব্যাংকটা কোনো কারণ ছাড়াই শুধু ভলিউম করতেছে, অথচ 10 পয়সা প্লাসে ক্লোজ দিল, কিন্তু ভলিউম অনেক কোটি টাকার, 5, 6, 7, 8 কোটি টাকার উপরে ভলিউম করছে। তো এগুলো হচ্ছে কি, এখন মার্কেট মেকার যারা, আমাদের এখানে কালকে দেখলাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে গত বছর জুনে কী পরিমাণ ইনভেস্টর ছিল, এখন কী পরিমাণ ইনভেস্টর আছে। তো সেখানে দেখলাম যে 500 কোটি এবং 100 কোটি টাকার পোর্টফোলিও অনেক বাড়ছে গত বছরের তুলনায়। এখন যারা পোর্টফোলিও যারা, আমি ওনাদেরকে বলবো আপনারা একটা কাজ করতে, বড় বিনিয়োগকারীদের জন্য এই কথাটা বলা, এখানে একটা কাজ আপনাদেরকে করতেই হবে। সেটা হচ্ছে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তারা এখান থেকে বের হতে পারতেছে না, তারা যে একটু লস দিয়ে হলেও অন্য সাইডে যাবে, এটা হচ্ছে না। আপনারা ভলিউমে করতেছেন, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার থেকে বেরোতে পারতেছে না, এটা হচ্ছে মূল সমস্যা। আপনারা একটা সাইটে আপনাদেরকে শুধু ভলিউম দেখানো আর ইন্ডেক্স প্লাস দেখিয়ে লাভ নাই। ইন্ডিভিজুয়াল স্টককে ধরে আপনারা তাদেরকে বের করতে হবে, না হলে মার্কেট এইভাবে থাকবে, তারাও বসে থাকবে। তারা যেহেতু 3 বছর ধরে লস নিয়ে বসে আছে, তারা বসেই থাকবে, ফলাফল যা হবার তাই হবে। শুধু ভলিউম আর ইন্ডেক্স প্লাস দিয়ে কাজ নাই। সত্যিকার অর্থে স্টক থেকে বেরোতে পারতেছে কিনা
এটার একটা ব্যাপার থেকে যায়। সুতরাং এই বিষয়টা বড়রা দেখবেন। আপনারা আপনাদের দেখতেছি পোর্টফোলিও বিগ পোর্টফোলিও 500 কোটি টাকার 100 কোটি টাকার পোর্টফোলিওগুলো অনেক বেশি। তো এটা একটা পজিটিভ দিক হতে পারে বলে আমি মনে করি, যদি আপনারা এখান থেকে বের করে দেন তাদেরকে। ট্রেডে যদি বলি রহিমা ফুড, স্কয়ার ফার্মা, ব্যাডবিসি, যমুনা ব্যাংক, ইএচএলটা অনেক দিন পরে দেখা যাচ্ছে, স্টকটার দিকে নজর দিতে পারেন। ইন্ডেক্স মোবার পজিটিভ করে রাখছে স্কয়ার ফার্মা আজকে খুবই ভালো করছে 9.66। যারা আমার ফেড গ্রুপে আছেন তারা নিশ্চয়ই পজিটিভভাবে চিন্তা করবেন। স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক 7.99, সাউথ ইস্ট ব্যাংক 2.38, ফদ্দ অয়েল 2.09, ফদ্দ অয়েলও মোটামুটি ভালো করছে। ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে মিডল্যান্ড ব্যাংক 1.10, ওয়ালটন 0.96, রবি 0.89। ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে রবিও আজকে। রবির কিন্তু ইপিএসটা খুবই ভালো করছে কোয়ার্টার টুর ডিসেম্বর ক্লোজিং, কিন্তু ধরে রাখতে পারে নাই তার প্রাইসটা। কেন ধরে রাখতে পারে নাই? ও যে লেনদেনটা হচ্ছে এই লেনদেনটা আসলে রিয়েল না। যদি সত্যিকার অর্থে 800-700 কোটি টাকার যে লেনদেনটা, এটা যদি সত্যিকার অর্থে পজিটিভ হতো তাহলে কিন্তু রবি তার প্রাইসটাকে ধরে রাখতে পারতো। আচ্ছা, আপনারা আরেকটা কথা সবসময় বলেন আমি নাকি সবসময় মার্কেট নিয়ে নেগেটিভ কথা বলি। আমি দেখতেছি নেগেটিভ, পজিটিভ কীভাবে বলবো? আজকে 743 কোটি টাকার লেনদেন, 53 পয়েন্ট ইন্ডেক্স প্লাস। কয়টা স্টক হল্টেড হয়েছে আর কারা হল্টেড হয়েছে, তাদের প্রাইস কত করে, কয়টা স্টক হল্টেড হয়েছে আজকে দেখেন। এরকম হওয়ার কথা। তো নেগেটিভ তো এমনিতেই চলে আসে, কিছু বলার নাই। যাই হোক, আজকের মোটামুটি ইন্ডেক্স নিয়ে যদি আমি বলি এইটুকুই। এরপর আমি যে বিষয় বলবো টেকনিক্যাল ভিউ থেকে আগামীকাল মার্কেট কী হতে পারে, যেহেতু রাতে আর আমি অন্য কোনো ভিডিও দিচ্ছি না। আমি আবারও আপনারা দেখতে পাচ্ছেন সতর্কীকরণটা। আমি এখানে বড় আকারে যদি ইন্ডেক্সকে নিয়ে আসি তাহলে আমি বলবো যে ইন্ডেক্স তার একটা রেসিস্টেন্স এখানে আছে, এটাকে ব্রেক করে উপরে এখনও যেতে পারে না, এটাকে ব্রেক করে উপরে যেতে হবে। তবে আমার কাছে পজিটিভভাবে আমি ইন্ডেক্সকে দেখতে চাই। আজকের ইন্ডেক্সকে একটা জায়গায় একটু গাপলা আছে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার। ইন্ডেক্স দেখা যাচ্ছে পজিটিভ 743 কোটি টাকার লেনদেন, কিন্তু হিস্টোগ্রামের বারটা কিন্তু বলতেছে যে না, তুমি যে ইন্ডেক্স পজিটিভ করছো এই পজিটিভটা আমি মানতে পারলাম না। মানে রিয়েল যেটা 1 মিনিট চার্ট অনুযায়ী কিন্তু হিস্টোগ্রামের বারটা কিন্তু বলতেছে যে মার্কেট কিন্তু নেগেটিভের দিকেই আছে। যদিও ইন্ডেক্স পজিটিভ আজকে, লেনদেন ঠিক আছে টেকনিক্যাল ভিউ থেকে। ম্যাকডে স্বাভাবিকভাবে দেখেন ঘুরে গেছে, কিন্তু ম্যাকডে কিন্তু ইন্ডেক্স পজিটিভ করার কারণে ম্যাকডে কিন্তু এদিকে যাওয়ার কথা, সেটা না করে ম্যাকডে কিন্তু এদিকে চলে আসছে। আর এটা একটু পজিটিভ আছে RSI 74, এটাকে আমি পজিটিভভাবে দেখি। তবে যারা ট্রেডার তারা সাধারণত হিস্টোগ্রামের বারটাকে খুব বেশি ফলো করেন, সেদিক বিবেচনা করে আপনারা একটু এখানে চিন্তা ভাবনা করবেন আশা করি। টেকনিক্যাল ভিউ থেকে আগামীকাল আমরা পজিটিভভাবে চিন্তা করতে পারি, মার্কেটকে একটু পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকালকের ওয়াচ লিস্ট। অ্যারামিড সিমেন্ট 13 টাকা 70 পয়সা, ভলিউম করছে 13 টাকা, ভলিউম করছে 7 লাখ। অ্যারামিড সিমেন্ট জেড ক্যাটাগরির স্টক, এই স্টকটাকে আপনারা পজিটিভভাবে দেখতে পারেন এখানে, কারণ স্পেনের একটা প্রভাব আছে, বিগ ভলিউম দেখা যাচ্ছে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ব্যাডবিসি, এই মুহূর্তে প্রাইস হচ্ছে 287 টাকা 90 পয়সা, 8 কোটি 65 লাখ টাকা ভলিউম করলো আজকে। এটা শেয়ারটা এখান থেকে আসলে কারেকশানে চলে আসার অন্যতম কারণ হচ্ছে তার ইপিএসটা খারাপ আসছে। এখন মোটামুটি একটা জায়গায় থেমে গেছে, সে প্রিভিয়াস যে সাপোর্ট জোন আছে সেখানে সে মোটামুটি আছে। যদিও ক্যান্ডেলটা আছে, খারাপ না, এখান থেকে এরকম ক্যান্ডেল থেকে প্রাইস আপ করছে আগামী, তবে নিচে একটু যদি উইক থাকতো তাহলে সেটা পজিটিভ হতো। মানে ক্যান্ডেলটা এখন যেভাবে আছে আজকে সবুজ ক্যান্ডেল, এটা যদি ঘুরে যেত উল্টো হয়ে যেত তাহলে সেটা আরও বেশি পজিটিভ হতো। তারপর আমি যেহেতু ভলিউমটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে ক্যান্ডেলটা, সেটা বিগত দিনের তুলনায় কম, এটাকে আমি পজিটিভভাবে দেখি ব্যাডবিসির জন্য। আপনারা পজিটিভভাবে ব্যাডবিসিটাকে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিডি ল্যাম্প, 132 টাকা 20 পয়সা, 34 লাখ টাকার লেনদেন করছে আজকে।
যেহেতু কয়েকটা লাল ক্যান্ডেল হয়েছে, এখান থেকে পড়ছে 1টা 2টা 3টা কয়েকটাই হলো, কিন্তু আমি সেটাকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে এই দিকের কারণে। এই দিকটা আমার কাছে পজিটিভ মনে হচ্ছে এবং বিগ ভলিউম করতেছে বিডি ল্যাম্প। সুতরাং আপনারা ট্রেডিং পারপাসে বিডি ল্যাম্পটাকে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। ভলিউম আজকে কম করছে, খুব বেশি ভলিউম করে নাই। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, বিডি থাইফুড। আজকের ভলিউমটা দেখেন, নিচে ভলিউমটা সবুজ রঙের এবং ক্যান্ডেলটাও উপরে সবুজ করছে। এখান দিয়ে মোটামুটি ভলিউমটা বিগ ভলিউম করছে এবং প্রাইসটাও সেভাবে গেছে। এই ধরনের স্টকগুলো খুব দ্রুত একটা পজিটিভভাবে সামনে যায়, খুবই দ্রুত যায়। তো সুতরাং একেবারে ট্রেডিং পারপাসে এই স্টকগুলো, একেবারে ট্রেডিং পারপাস। শুধু এখানে স্থির যদি আমি বলি সেটাকে ব্যাট বিসিকে বলবো, বাকিগুলোকে আমি খুবই অস্থির প্রকৃতির স্টক হিসাবেই চিন্তা ভাবনা করব। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমারেড অয়েল। 21 টাকা 70 পয়সা। এখান থেকে অনেকগুলা বড় ভলিউম করছে এবং প্রাইজও আপ করছে এবং এরকম ক্যান্ডেল থেকে প্রাইজ আপ করছে, এরকম থেকে প্রাইজ আপ করছে, এখনও ঠিক সেম অবস্থা। আমি যদি এটাকে আর একটু দেখাই আপনাদেরকে, এরপরে এখন আবার এভাবে হতে পারে, সম্ভাবনা খুবই বেশি। এমারেড অয়েল 21 টাকা 70 পয়সা, আজকে 40 লক্ষ ভলিউম করছে। এই স্টকগুলো আপনারা দেখতে পারেন আগামী কার্য দিবসের জন্য, এবং প্রত্যেকটা স্টকেই আপনারা পজিটিভভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে দু একটা স্টক হয়তো পজিটিভ কিছু করতে পারে। এই 5টা স্টক নিয়ে আমি আগামীকালকের জন্য বললাম। এর বাইরে এখন যদি আমি আসি, আমি শুল্ক নিয়ে একটু কথা বলবো। শুল্ক নিয়ে যে বিষয়টা হলো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অলরেডি বৈঠক চলতেছে, আজকেও বৈঠক ছিল, গতকালকেও ছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে টেক্সটাইল খাত ভালো করছে, মোটামুটি ভালো করছে এবং পজিটিভ নিউজ আসতেছে, বলতেছে শুল্ক যারা বাংলাদেশ থেকে গিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে শুল্ক কিছুটা বাড়বে, তবে যে 35 বা 30% যেটা ছিল সেটা কমিয়ে আসবে। বাংলাদেশ অলরেডি তাদের থেকে গম, বিমান এই বিষয়গুলো কিনবে। এগুলো মোটামুটি একটা পজিটিভ দিক তৈরি করতে পারে। তবে শুনুন, এই নিউজগুলো হচ্ছে কি যেভাবে মানে আমেরিকার শুল্কের দিকে টেক্সটাইল খাত তাকিয়ে আছে, মনে হয় যেন বাংলাদেশের যতগুলো টেক্সটাইল খাতের যে কোম্পানিগুলো আমাদের এখানে লিস্টেড আছে, এরা প্রত্যেকে মনে হয় আমেরিকায় পোশাক পাঠায়। অথচ কিছু কোম্পানি বন্ধ, উৎপাদন নাই, কোম্পানি বন্ধ, মাল কিছুই নেই, তালা মারা, কিছুই নেই। কিন্তু কি বলে, তারা মনে হচ্ছে এমন ভাব দেখাচ্ছে যে আমেরিকায় পোশাক পাঠাবে, এই জন্য ওই শুল্কের দিকে তাকায় আছে প্রাইজ আপ করার জন্য। এগুলো হচ্ছে মার্কেট মেকার যারা, তাদের কাজ। তারা নিউজের দিকে তাকায় থাকে, ওই অনুযায়ী তারা একটা পজিশন নেবে। তো এভাবেই মার্কেট চলে। এটাকে ট্রেড যারা করেন তারা এইভাবেই চিন্তা ভাবনা করতে হবে, অন্য কোনো বিকল্প নাই। তো শুল্ক নিয়ে পজিটিভ কিছু আসতেছে, এটাই আমার কথা। আগামী দিনে হয়তো টেক্সটাইল খাত আরেকটু দেখেন, ট্রাম্প শুল্ক নিয়ে যে ঘোষণাটা দিয়েছিল আজ থেকে 3 মাস আগে বা 4 মাস আগে, ওই যে ইন্ডেক্স টেক্সটাইল খাতটা পড়ছে, ওই জায়গায় আর কিন্তু যায় নাই টেক্সটাইল খাত। মানে ওইখানে কিন্তু আর আপনার হাতে যে স্টকগুলো আছে, ওই স্টকগুলো ওইখানে আর যায় নাই। সে কিন্তু ঠিকই কিন্তু বসেই আছে, এখনও আগের জায়গায় বসে আছে। হয় আপনাকে স্টপ লস মেনটেন করতে হয়েছে, আর না হয় বসে থাকতে হয়েছে, দুটার একটা। এর বাইরে আমি মতিন স্পিনিং নিয়ে বলবো। মতিন স্পিনিং পুনঃমূল্যায়নে 132 কোটির সম্পদ বেড়েছে। এ কারণে মতিন স্পিনিং গতকালকেও পজিটিভ করলো, আজকেও পজিটিভ করলো। তার অডিট যে রিপোর্টটা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে আবার দ্বিতীয়বার হিসেব নিকাশ করা হয়েছে মতিন স্পিনিং। ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে তার 132 কোটি টাকার সম্পদ বেড়েছে, অবশ্যই পজিটিভ দিক। মতিন স্পিনিং আগামী দিনগুলোতেও আর একটু পজিটিভ করতে পারে বলে আমি মনে করি। এগুলো হচ্ছে প্রাইস। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, আমি তো এইভাবে বলি, এখন কি বলবো। মতিন স্পিনিং এর আগে যে তাদের অডিট করছে বা সম্পদ মূল্যায়ন করছে, এত বড় ভুল কি হওয়ার কথা যে 132 কোটি টাকা তার প্রাইজ আপ করতে হবে? 132 কোটি টাকার সম্পদ বাড়তে হবে, এটা কি হয়? এত কোটি টাকা কি হয় নাকি? এটা তো হয় না। এগুলো হচ্ছে নিউজ, পজিটিভ নিউজ দিয়ে প্রাইসকে আপ করাতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন এই বিষয়গুলো আপনারা কতটুকু দেখবেন সেটা হচ্ছে মূল বিষয়। আমার কথা হচ্ছে এই বিষয়গুলো নয়।
আপনি যে ভালো স্টকগুলো, আমি একটা কথা বারবারই বলি, ভালো স্টকগুলোকে আপনি কখনো একদিনে 10% বাড়তে দেখবেন না বেশিরভাগ ক্ষেত্রে। একেবারে ফান্ডামেন্টাল বেস যে স্টকগুলো সেগুলো 1%, 2%, 3% করে করে বাড়ে, তারা কখনো একদিনে 10% বাড়ে না। আপনারা অতীতের হিস্ট্রি বা বর্তমানে আমি যে স্টকগুলো, আপনারা গ্রুপে যারা আছেন তারা দেখতেছেন যে স্টকগুলো নিয়ে আমি কথা বলতেছি, তারা যে প্রাইস বাড়তেছে 1%, 2% করে বাড়তেছে, আপনাকে বসে থাকতে হবে। তার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পর্যন্ত সে প্রিভিয়াস ডেতে কতটুকু গেছে 52 উইকের মধ্যে, এখনও আপনি তার ইপিএস নেট অপারেটিং ক্যালকুলেশন করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কোথায় যাবে। এটা আপনিই আসলে বের করতে পারেন। তো এইভাবেই ভালো স্টকগুলোর প্রাইস বাড়ে। এখন নিউজ দিয়ে ভালো স্টকের নিউজ খুব বেশি হয় না, এটা হচ্ছে পজিটিভ দিক ভালো স্টকের জন্য। ভালো স্টক ডিভিডেন্ড বেস, তারা ডিভিডেন্ডকে কেন্দ্র করেই তাদের একটা সিদ্ধান্ত হয়, পজিটিভভাবে সিদ্ধান্ত হয়। তো সুতরাং নিউজ দিয়ে হঠাৎ করে প্রাইস আপ হলো, হঠাৎ করে পড়লো, হঠাৎ করে বাড়লো। আমার দুজন ভাই আছেন যাদের সাথে আমি সবসময় কথা বলি, একজন হচ্ছে ময়মনসিংহের, একজন হচ্ছে বগুড়ার। ওনারা খুব দ্রুত ট্রেড করে। ওনাদেরকে আজ থেকে 3-4 মাস আগে আমি বলছিলাম যে আপনারা যে এইভাবে করতেছেন এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এভাবে দ্রুত। এই যে এখন টপে যে স্টকগুলো আছে মানে এরকম দ্রুত খুব ট্রেড, মানে মার্কেটে ওনারা একজন ছিল অনেক আগ থেকে, আরেকজন নতুন আসছেন। তো অনেক দিন পরে ওনাদের সাথে গত 3-4 দিন আগে একজনের সাথে কথা হলো, গতকালকে একজনের সাথে কথা হলো। তো আমি প্রথম কোশ্চেনটা করছি ওনাদেরকে যে কত আপনার মাইনাস হয়েছে এই পর্যন্ত পোর্টফোলিও। তো মাশাল্লাহ ওনাদের দুঃখজনক হলেও সত্য, ওনাদের পোর্টফোলিও যথেষ্ট পরিমাণ মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অবস্থা। আপনারা যখনই এরকম নিউজ আর এরকম 10%, আমি তো 10% যে স্টকগুলো বাড়ে এই দিকে তাকানোই উচিত না। যে স্টকগুলো 10% প্রতিদিন বাড়ে এই স্টকগুলোর দিকে তাকানো উচিত না। আপনাকে এই মার্কেটে কেউ কম জানে না। এই মার্কেটে মানে এখানে যারা আমার সাথে অ্যাড আছেন বা আমাকে ফোন দিচ্ছেন, ওনারা এমন কিছু কিছু লোকজন আছেন, ওনারা আমাদের দেশের শীর্ষস্থানীয় পদগুলোতে, মানে ভালো ভালো জায়গায়, ওনারা দেশের ভালো, আমরা সামাজিকভাবে সর্বোচ্চ যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে ওনারা কিছু লোক বসে আছে। এরপর ওনারা কেন লস করতেছে এটা চিন্তা ভাবনার বিষয় আছে। ওনারা কেন লস করতেছে, ওনারা কেন মার্কেটে টিকে থাকতে, ওনারা কি কম বুঝে? ওনারা আমার থেকে অনেক বেশি বুঝে, অনেক বেশি বুঝে। কিন্তু লসটা কোথায় করতেছে? লসটা হচ্ছে সবাই বুঝে কিন্তু কেউ মানে না। সমস্যা হচ্ছে এটা। কী করা উচিত এটা সবাই বুঝে কিন্তু মানতেছে না, এটাই হচ্ছে সমস্যা। লোভের জায়গা। প্রতিদিন আপনার কাছে বললাম তো, ক্যাশ টাকা থাকলে শরীর এত বেশি ব্যথা করবে, আপনার অস্থির করে তুলবে আপনাকে। মার্কেট নেশার মতো এত বেশি কাজ করবে যে আপনি নিজেই অস্থির হয়ে যাবেন। আপনি সব বুঝেন, আমি এখন এখানে যদি অ্যান্টি নিতে যাই আমার ক্ষতি হতে পারে, এরপরও নেবেন। এটাই হচ্ছে মার্কেট। সুতরাং এটাকে যে, এই আবেগকে যে কন্ট্রোল করতে পারবে মার্কেটে, সে আসলে টিকে থাকতে হবে। আর অবশ্যই একটা বিষয় তো বলে আগেই সবসময় বলে রাখি যে আপনি আগেই ঠিক করেন আপনি কী চান মার্কেট থেকে। বাহিরের যে ব্যবসা সেখান থেকে আপনি কতটুকু পাবেন, আর এখানে আসলে আপনি কতটুকু পেতে চান। বাহিরে আপনাকে কী কী করতে হতো, অফিস নিতে হতো বা দোকান নিতে হতো বা কর্মচারী রাখতে হতো, দৌড়াদৌড়ি করতে হতো, সেই অনুযায়ী যদি এখানে আপনার কিছুই লাগতেছেন, একটা বিও অ্যাকাউন্ট আর টাকা, তাহলে এখানে আপনি কতটুকু চাচ্ছেন এই ক্যালকুলেশন করে মার্কেটে টিকে থাকতে হবে। এরপর আমি মতিন নিয়ে বললাম এই বিষয়টা যে তাদের সম্পদ পুনর্মূল্যায়ন 132 কোটি টাকার সম্পদ বেড়েছে। আগামী দিনেও হয়তো আর একটু পজিটিভ আমি আশা করতে পারি। আর সাউথ ইস্ট ব্যাংক তো বললাম যে 168% বেড়েছে, যে কারণে সে আজকে মোটামুটি পজিটিভ করছে। আর মুনাফা থেকে লোকসানে SIBL, সোশ্যাল ইসলামী ব্যাংক, যেগুলো সরকার অলরেডি বলতেছে যে সরকার নিয়ে নেবে 5-6টা ব্যাংক, তার মধ্যে এই ব্যাংকটাও আছে। তো সব কিছু মিলিয়েই টেক্সটাইল খাতটা আগামী দিনের জন্য পজিটিভ কিছু বয়ে নিয়ে আসতে পারে। আর আমি যে 5টা স্টক নিয়ে আমি বলছিলাম, এই 5টা স্টকের মধ্যে আপনারা দেখতে পারেন আপনাদের যদি কারো কোনোটা পছন্দ থাকে। মার্কেট আগামী কার্য দিবসে আমরা পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারি। এখানে যে ভলিউম করছে আজকে, মোটামুটি গতকালকে তুলনায় আজকের ভলিউমটা এবং ক্যান্ডেলটা মোটামুটি ভালোই। আমি যদি এখানে যদি একটু দেখি, এইভাবে করে কিন্তু এরপর একটা আপ হয়েছে। এখন আবার আমি এখান থেকে একটা আপ দেখতে চাই মার্কেটের ইন্ডেক্সের। তবে পোর্টফোলিও কতটুকু বাড়বে সেটা সময়ের দাবি রাখে, সেটা সময় বলবে। যাই হোক, আগামীকালকেও আমি পজিটিভভাবে চিন্তাভাবনা করতে চাচ্ছি মার্কেটকে। আমি আবারও বলে রাখি যে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন। অবশ্যই একটা এন্ট্রি ফি আপনাদেরকে এখানে অ্যালাউ করতে হবে।
আর হচ্ছে হাতে লেখা বইটা সংগ্রহে রাখতে পারেন নতুন বিনিয়োগকারীরা। আর একটা বিষয় হচ্ছে, আমি সতর্কীকরণটা আবারও বলে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করছি এটা একটি শিক্ষণীয় আলোচনা। আমার সিদ্ধান্তের উপরে, স্টক আমার এই সিদ্ধান্তের উপরে বা আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো স্টক বাইসেল করবেন না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, জেনে শুনে বুঝে তারপর বিনিয়োগ করুন। ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।